স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাহিদ আমিতু এবং আমি তাসওয়ার নাফি। ওজির আসলাম মাহমুদুর রহমানের মামলা ইনশাআল্লাহ আগামীকালের মধ্যে প্রত্যাহার হয়ে যাবে। আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে, এটা ক্যাটাগরিক্যালি বলতে পারেন। সাবেক সরকার প্রধান সহ যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে, সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না। আমাকে মুখ বন্ধ করার জন্য জেলখানে পাঠানো হলো। যে জেএমবিকে আমি আটকেছিলাম, ধরেছিলাম, তাদের পাশে রাখা হলো, বলা হলো একে হত্যা করো। আপনাদের ভবিষ্যতের জন্য আমার ছেলে জীবন দিয়েছে, আমি এর জন্য কৃতজ্ঞ। আমি একজন গর্বিত মা। আমাদের সারাক্ষণ জাগ্রত থাকতে হবে। এই বিচার বাংলার মাটিতে নিশ্চিত করেই ছাড়বো আমরা ইনশাআল্লাহ। যতটুকু পাওয়া যায় সত্যটা আপনাদের সামনে তুলে ধরা হবে এবং সেই অনুযায়ী সংস্কার করা হবে। কিন্তু আমরা দেখছিলাম ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িত সবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে জানালেন আইন উপদেষ্টা। এছাড়া 31 আগস্টের মধ্যে প্রত্যাহার হবে ছাত্র জনতার বিরুদ্ধে সব মামলা। এছাড়া সাইবার সিকিউরিটি সহ নিপীড়নমূলক সব আইন সংস্কারের আশ্বাস। নাফি, এদিকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ পরিবার এবং নিপীড়িত ছাত্র জনতার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সেখানে তারা আন্দোলনকারীদের হত্যা এবং নির্যাতনের বিচারও দাবি করেছেন। এ নিয়েও এখন দুপুরে থাকছে বিস্তারিত। হিন্দু মুসলমান সবাই মিলামা একত্রিত হয়ে আমরা রাত্রি যাপন দিচ্ছি। আমাদের এলাকার গণ্যমান্য মুসলিম ভাইয়েরাও আসছে, মুরব্বীরও আসছে, অনেক নেতাকর্মীরও আসছে। আমরা ভালো আছি, আমাদের এমনি কোনো অসুবিধা হচ্ছে না। রাজনৈতিকভাবে আমরা কারো ব্যবসায় যদি এফেক্টেড হয়ে থাকে সেটা আমাদের সনাতনীদের ইস্যু না। ফেসবুক বা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচুর পরিমাণ গুজব ছড়াইতেছে। সারা পৃথিবীতে এই গুজব করে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে। যতগুলো ঘটনা হয়েছে সেটা যেন আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়। স্থাপনা এবং মন্দিরে ভাঙচুর হয়েছে বলে আমরা জেনেছি, কিন্তু সেটা নিয়ে যেমন সত্য ঘটনা রয়েছে তেমনি গুজবও রয়েছে, সে কথাই জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরাই। এবং উস্কানিতে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ তাদের। এ নিয়েও এখন দুপুরে জানাবো সবশেষ। তবে শুরুতেই আইন উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গ। ছাত্র আন্দোলনের সময় দেশব্যাপী যে গণহত্যা হয়েছে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। এছাড়া আগস্টের মধ্যে ছাত্র জনতার বিরুদ্ধে যে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে। আইন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সব দেশি বিদেশি স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ জমা দিতে হবে বলে জানান আইন উপদেষ্টা। বিস্তারিত মুন্নাফ রশিদের প্রতিবেদনে। গেল 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী, যা গড়ায় দেশ সংস্কারের আন্দোলনে। আগস্টে আন্দোলন রূপ নেয় তীব্র থেকে আরও তীব্রতর। সরকার পতনের সে আন্দোলন দমাতে ও ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা সরকার বেছে নেয় গণহত্যা। তবুও টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। যে গণহত্যা হয়েছে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে বলে জানান আইন উপদেষ্টা। এছাড়া ছাত্র জনতার বিরুদ্ধে যে মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে তা 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। রাষ্ট্র সংস্কারের উদ্যোগের কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, বিদ্যুৎ বিভাগের প্রকল্পের বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলা যাবে না এমন সুবিধা সম্পন্ন একটি মামলা প্রত্যাহার করা সহ নির্বাচন কমিশনকেও ঢেলে সাজানোর কথা জানান তিনি। এছাড়া সাগর রুনি হত্যা মামলার বিচার সহ বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যার বিচার কাজও দ্রুত এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। আবরার ফাহাদ সহ এই গত 15-17 বছরে যারা নিহত হয়েছেন, গুম হয়েছেন, আপনার মুশতাক ছিলেন, মানবাধিকার কর্মী, সবার নাম মনে পড়ছে না, সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ওনাদের প্রতি আমাদের দায় রয়েছে হত্যাকাণ্ডের বিচার করা। আবরার হত্যাকাণ্ডের ব্যাপারে তো ইতিমধ্যে বিচার প্রক্রিয়া অনেক দূর অগ্রসর হয়েছে, সেটাকে সম্পন্ন করার জন্য চেষ্টা করব। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকবো। এদিকে আগামী 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সব দেশি বিদেশি স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ জমা দেওয়ার কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী
আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। এছাড়া সাইবার সিকিউরিটি সহ দেশে যতগুলো নিপীড়নমূলক আইন আছে সবগুলো সংস্কারের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, বৃহস্পতিবারের মধ্যে সাংবাদিক রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে আলোচিত মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের সময় গণহত্যা ও নির্যাতনের সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের সদস্যরা। পরিবারগুলোর দাবির সাথে সংহতি জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। হাতে প্লাকার্ড আর মুহুর্মুহু স্লোগান, দাবি ছাত্র আন্দোলনে গণহত্যাকারীদের বিচার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বজন হত্যার বিচার চাইতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন শহীদ পরিবারের সদস্যরা। আমার বোনের আর কোনো সন্তান নেই, একমাত্র আকাশই ছিল আমার বোনের শেষকালের অবলম্বন, সেটাও আজ চলে গেল। এখন আমার বোন নিঃসন্তান হয়ে বেঁচে আছে। শুধু বিচারই নয়, গণ অভ্যুত্থানের সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার দাবি জানায় পরিবারগুলো। শেখ হাসিনা সহ তার সরকারের দায়ীদের বিচারের দাবির প্রতি সমর্থন জানিয়েছে সাবেক সেনা কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এটা হলো বিপ্লবী সরকার, বিপ্লবী কায়দায় আমাদের বিচার করতে হবে। ওই সাক্ষ্য আইন এইসব আদে বাদে জিনিস দিয়ে বিচার হবে না। প্রকাশ্যে বিচার করতে হবে, যেভাবে বিচার হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পর, প্রথম মহাযুদ্ধের পর। আমি মনে করি বিচারের স্থানে শহীদ মিনারে হওয়া উচিত এবং এটা ওপেন থাকবে। এই যে মানুষের দীর্ঘশ্বাস, মানুষের অভিশাপ, মানুষের নির্যাতন, হত্যা, গুম, খুন, রাহাজানি, অবিচার, দ্রব্যমূল্য বৃদ্ধি, নির্বাচনের জন্য প্রহসন, এই কোটাকে ধরে পুরো বাংলাদেশের সমস্ত মানুষ ফুঁসে উঠেছিল এবং 2024-এর একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা পরিবারগুলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থানের সময় যারা নিহত এবং নির্যাতনের শিকার হয়েছেন সেই সকল পরিবারগুলো জড়ো হয়েছে এই শহীদ মিনার চত্বরে। পরিবারগুলো দাবি জানাচ্ছে যারা এই হত্যাকাণ্ড এবং নির্যাতনের সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। এছাড়া যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনের আওতায় এনে বিচার করা হোক। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সড়ক ও দেয়ালে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের গ্রাফিতি অঙ্কন কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, গণহত্যার বিচার ও দাবি আদায়ে তাদের পরিকল্পনা কি জানাবেন? এছাড়া গ্রাফিতিতে কি কি তুলে ধরা হচ্ছে? যেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। পরবর্তীতে 36 দিন আন্দোলনে সেটি গণ অভ্যুত্থানের রূপ নেয়। এই গ্রাফিতির মধ্যে দিয়ে যেটা তোলা হচ্ছে, তারা যেটি বলছেন যে যখন এই গণ অভ্যুত্থান চলছিল সেই সময় তারা বিভিন্ন দেয়াল লিখন লিখেছেন, গ্রাফিতি এঁকেছেন। সে সময় তারা আন্দোলনের বিভিন্ন বার্তা দিয়েছেন এবং তাদের আন্দোলনকে সংহত করতে সেইগুলো তাদের শক্তি জুগিয়েছে। কিন্তু আন্দোলনের এই অভ্যুত্থানের পরে যখন স্বৈরশাসকের পতন ঘটে তারপরে কিন্তু তাদের যে দেয়াল লেখনগুলো ছিল, গ্রাফিতি ছিল, সেগুলো মুছে বিভিন্ন ধরনের কথা লেখা হচ্ছে। তারা বলছেন যে সেটি আসলে এখন ঠিক হচ্ছে না। তাদের যে আন্দোলনের যে স্মৃতি সেটি রাখার কথা বলছেন। যেহেতু তাদের সেই লেখাগুলো ইতিমধ্যেই মুছে দেওয়া হয়েছে এবং অন্য কথা লেখা হয়েছে, তাদের অভ্যুত্থানের সময় যে স্মৃতি ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্মৃতি ছিল, সেই স্মৃতি তারা আবার বলছেন এটাকে রিস্টোর করছেন, তারা পুনরায় আবার সেগুলো লিখছেন। আমরা এখানে যেটি দেখছি, তারা আসলে যে সড়কে গ্রাফিতি আঁকছেন এবং সেখানে স্বৈরশাসকের ছবি লাগিয়েছেন। সাবেক যিনি এর আগে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, তার ছবি এঁকেছেন এবং সেখানে তাকে বিভিন্ন ট্যাগ লাগানো হচ্ছে, বার্তা দেওয়া হচ্ছে। দেখেছি যে আওয়ামী লীগের যে দলীয় প্রতীক, সেই প্রতীকে বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতা এবং মন্ত্রীদের বিভিন্ন ধরনের ছবি আঁকা হচ্ছে। এছাড়াও বলা হচ্ছে তারা এখানে আমরা বেশ কয়েকটা গ্রাফিতি দেখেছি, সেখানে তাদেরকে ছুরিকাঘাত করা হচ্ছে। তারা যেটি বলছেন, তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এগুলো তারা কি বোঝাচ্ছে। তারা বোঝাচ্ছেন যে কলমের বিপরীতে যে এই বিগত যে শাসক ছিল তারা তাদেরকে ছুরি দিয়ে হত্যা করতে চেয়েছে, সেজন্য তারা এই ধরনের
গ্রাফিতি তারা আঁকছেন। আরেকটি বিষয় তারা যেটি বলছেন যে যারাই আসলে অন্যান্য এই যে আন্দোলনের সময় যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো তাদের যারা মুছে দিচ্ছেন তাদেরকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এখন গ্রাফিতির কার্যক্রম চালাচ্ছেন তারা বলছেন যে তারা আসলে এটি যাতে না মুছে, এবং তারা বলছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত তারা তাদের এই গ্রাফিতি আকার এবং দেয়াল লিখনের কার্যক্রম চালিয়ে যাবে। এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে গ্রাফিতি অঙ্কনের সবশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সড়ক ও দেয়ালে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের চলছে গ্রাফিতি অঙ্কন, সেই খবর জানাতে যুক্ত ছিলেন জাওয়াত মাহমুদ। সনাতন ধর্মাবলম্বীদের বেশ কিছু স্থাপনা ও মন্দিরে হামলার ঘটনা ঘটলেও বড় অংশ আছে গুজব। এছাড়াও শিক্ষার্থী, নানা পেশার মানুষেরা এখনও দিয়ে যাচ্ছেন মন্দিরের নিরাপত্তার জন্য পাহারা। শিক্ষার্থীরা বলছেন যতদিন না আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন তারা পাহারা দিয়ে যাবেন। অন্যদিকে পূজা উদযাপন কমিটির নেতারা বলছেন সত্য ঘটনার বাইরেও আছে গুজব, তবে সরকারকে এই গুজব প্রতিরোধে নিতে হবে ব্যবস্থা। বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পরাজয় ঘটলে গত ৫ আগস্ট তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। এতে বিচ্ছিন্নভাবে ঘটে হামলা, ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে মন্দিরে হামলার ঘটনা, যার কিছু অংশ সত্য হলেও অধিকাংশই দেখা যায় গুজব ও অসত্য। নারায়ণগঞ্জের দেওভোগ গ্রামে গিয়ে দেখা যায় এখানে অধিকাংশ সনাতন ধর্মাবলম্বীদের বাস। এলাকাটিতে অন্তত 10টির বেশি মন্দির আছে। সবচেয়ে বড় লক্ষ্মী নারায়ণ মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা হয়, জানান এখানে কোনো ধরনের হামলা হয়নি, তবে সতর্কতার জন্য তারা পাহারা দিয়েছেন। আমাদের একটা তো নিরাপত্তার প্রয়োজন, আমরা ভালো আছি, আমাদের এমনি কোনো অসুবিধা হচ্ছে না। অন্যদিকে এলাকাবাসী বলছে মন্দিরে কোনো হামলা হয়নি, বরং শিক্ষার্থীরা এসে মন্দির পাহারা দিয়েছে। না, আমাদের কোনো ক্ষতি হয় নাই, ওরকম কোনো ক্ষতিই হয় নাই। আমাদের এলাকার গণ্যমান্য মুসলিম ভাইয়েরাও আসছে, মুরব্বীরও আসছে, অনেক নেতাকর্মীরও আসছে, কিন্তু তারা আমাদের অনেক সহযোগিতা করতেছে। পাশেই রামসীতা, লোকনাথ বাবা, গৌরনিতাই, শনি মন্দির সহ আছে বেদান্ত আশ্রম। এসব মন্দিরে প্রতিদিন কয়েকশো মানুষের আসা যাওয়া। তারা বলেন শিক্ষার্থীদের সঙ্গে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে মন্দির পাহারা দিয়েছে। হিন্দু মুসলমান সবাই মিলামা একত্রিত হয়ে আমরা রাত্রি যাপন দিচ্ছি পাহাড় এলাকা পাহাড়ের জন্য, মন্দিরের জন্য, যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা না ঘটে। কারণ একটা গুজব আসলে আমরা সবাই সচেতন হই, বা আমরা মাইকিং করি যে সবাই সচেতন থাকেন। মন্দিরে কোনো ধরনের হামলার শঙ্কা নেই বলে জানান লোকনাথ মন্দিরের সভাপতি। 5 তারিখ বিকালবেলায় ইসলামী ঐক্য পরিষদের লোকরা স্বেচ্ছাসেবক হিসাবে আসেন। ওরা 4টার দিকে আসে, রাত্র 10টা পর্যন্ত ছিল। এখানে 10-15 জন শিক্ষার্থী অনুমান 1টার দিকে আসছিল। ওরা এসে একটা সবার সাথেই ওই মহড়া করে গেছেন। অন্যদিকে কেরানীগঞ্জের মন্দির ঘুরে দেখা যায় এখানেও হয়নি কোনো হামলার ঘটনা। সনাতন ধর্মের ভক্তরা বলেন শিক্ষার্থী ও সনাতন ধর্মের মানুষেরা মন্দির পাহারা দিলেও হামলার শঙ্কা ছিল না। আমাদের যে গ্রামবাসী আছে আমরা সবাই দেই, কিছু ছাত্র শিক্ষার্থীরা এরাও আমাদের সাথে এখানে রাত্রিবেলা রাত্র কাটাইছে। নিরাপত্তার জন্য আমরা এখানে নিজেরাই পাহারা দিচ্ছি লোকজন নিয়ে। শিক্ষার্থীরা যারা মন্দির পাহারা দিচ্ছেন তাদের ভাষ্য, মন্দির ও সনাতন ধর্মের মানুষদের নিরাপত্তায় তারা কাজ করছেন। পাশাপাশি কেউ যেন গুজব ছড়াতে না পারে সেজন্য অনলাইনে সক্রিয় রয়েছে শিক্ষার্থীরা। শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে তো আমাদের সাথে আমাদের আরও স্টুডেন্ট ছিল, বিকেলে এক টিম ছিল, সকালে এক টিম ছিল। তো এখানে আমাদের ফেসবুক বা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচুর পরিমাণ গুজব ছড়াইতেছে। সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছি, আমরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় কন্ট্যাক্ট রাখছি। সুযোগ নিয়ে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে তাই আলেম সমাজ মন্দির পাহারায় নিয়োজিত হয়েছেন বলে জানান। শিক্ষক ছাত্ররা মিলে তাই আশপাশের মন্দির পাহারায় নেমেছেন তারা। যে কোনো সময় যে কোনো ধরনের সহযোগিতা ভলেন্টিয়ারের জন্য আমরা প্রস্তুত আছি। আমরা এখানে ইনশাআল্লাহ তাদের আমরা জানমাল নিয়ে আমরা তাদেরকে পাহারাদারি করব। বাস্তব নির্যাতনের বাইরেও গুজব আছে, তবে যা ঘটেছে তার যেন শাস্তির ব্যবস্থা করা হয়। এছাড়া গুজব প্রতিরোধে সরকারের তরফ থেকে যেন ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আবেদন করেন এই নেতারা। আমরা যে কালেকশনগুলো আমরা যা দেখেছি, শুনেছি বা আমাদের কমিটির মাধ্যমে যা পেয়েছি,
এটা বাস্তব যেগুলো নির্যাতন হয়েছে সেই ঘটনাগুলোই আমরা সরকারের কাছে উপস্থাপন করা, যতগুলো ঘটনা হয়েছে সেটা যেন আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়। গুজব তো সবসময়ের জন্যই খারাপ। সারা পৃথিবীতে এই গুজব করে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে, সে গুজবের নেগেটিভ ইম্প্যাক্টই বেশি। সারা দেশের মন্দির কিংবা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন সেই সব জায়গায় যে হামলার ঘটনা ঘটছে সেই সব জায়গায় যাতে না ঘটে তার জন্য শিক্ষার্থী কিংবা মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু পাহারা দিচ্ছেন। এর বাইরেও যারা এখানকার সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা এই রাত জেগে এই মন্দির কিংবা তাদের যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সব জায়গায় পাহারা আরও বাড়িয়েছেন। তবে তাদের দাবি আগামী দিনগুলোতে যাতে আইনশৃঙ্খলা বাহিনী এইসব জায়গায় পাহারায় নিয়োজিত থাকে, তাতে হয়তো এইসব জায়গাগুলোতে শান্তি শৃঙ্খলা আরও ফিরে আসবে। নাজমুস সাকিব, এখন নারায়ণগঞ্জ। সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি AKM শহীদুল হক এবং র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার CMM কোর্টের বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী বাদীর জবানবন্দি রেকর্ড করে উত্তরা পশ্চিম থানাকে মামলার এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলার নথি থেকে জানা যায় ভুক্তভোগী আইনজীবী মোহাম্মদ সোহেল রানাকে 2015 সালের 10 ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানার 5 নম্বর সেক্টর থেকে র্যাব সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। 6 মাস নিখোঁজ থাকার পর মুক্ত হন তিনি। এর পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পুলিশের IGP KM শহীদুল হক, সাবেক র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ সহ অজ্ঞাতনামা আরও 20 থেকে 25 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী আইনজীবী মোহাম্মদ সোহেল রানা। আদালত এটা এজাহার হিসাবে উত্তরা পশ্চিম থানাকে নিতে বলেছে, এজাহার হিসেবে নথিভুক্ত করতে বলেছে। মহাপরিচালক তখন ছিলেন বেনজির আহমেদ এবং পুলিশের IG শহীদুল ইসলাম। 6 মাস 3 দিন, আর অজ্ঞাতনামায় 20-25 জন ছিল। 6 মাস 3 দিন ছিলাম আমি 10 ফেব্রুয়ারি আমি গুম হই। ঢাকার CMM আদালত থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, গতকাল নিউ মার্কেট থানার মামলায় গ্রেফতার সাবেক আইনমন্ত্রী এবং সাবেক উপদেষ্টাকে কখন নাগাদ আদালতে আনা হতে পারে, কি কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিউ মার্কেট থানায় হত্যা মামলায় গতকাল সদরঘাট থেকে গ্রেফতার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে। এরপরই নিউ মার্কেট থানার যে এই মামলা আজকে এখানে এই CMM কোর্টে তোলা হবে আদালতে দুজনকে। এখন এই আদালত প্রাঙ্গণে আমরা যতটুকু তথ্য জেনেছি যে দুপুরের পর অর্থাৎ কিছুক্ষণ পরে কিন্তু তাদের দুজনকে এই আদালতে তোলা হবে, যার কারণে এখানে উপস্থিত বিভিন্ন আইনজীবীরা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন। এবং আরও একটি তথ্য দিয়ে রাখি যে আদালতের কাছে পুলিশ 7 দিনের রিমান্ড চেয়েছেন তাদের এই দুজন আসামিকে। এবং আরেকটি তথ্য যদি আসলে দিয়ে রাখি যে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অজ্ঞাতনামা 20 থেকে 25 জনের বিরুদ্ধে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সোহেল রানা। সেই আবেদন পরিপ্রেক্ষিতে ফারজানা শাকিলা চৌধুরীর আদালত উত্তরা পশ্চিম থানাকে এই মামলার এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন। এবং এখানে ভুক্তভোগী আইনজীবীর সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আসলে বলছিলেন যে তিনি 2015 সালের ফেব্রুয়ারির 10 তারিখে উত্তরা পশ্চিম থানার থেকে তাকে র্যাব সদস্য পরিচয় তুলে নেওয়া হয়। তিনি দীর্ঘ 6 মাস নিখোঁজ ছিলেন। এরপরে তিনি আসলে মুক্ত হন। এই মুক্ত হওয়ার পরেই তিনি আজকে এখানে এসে তিনি এই মামলার আবেদনটি করেন। সেই মামলার এজাহারে দেখা যায় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পুলিশের IGP KM শহীদুল হক এবং সাবেক র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ সহ অজ্ঞাতনামা আরও র্যাবের 20 থেকে 25 জনের বিরুদ্ধে তিনি এই মামলাটির আবেদন করেছিলেন। এরপরে তার এই যে ভুক্তভোগীর আইনজীবী তার যে বাদীর যেই জবানবন্দি সেটি আসলে রেকর্ড করে আদালত থেকে উত্তরা পশ্চিম থানায় সেই মামলার এজাহারটি গ্রহণের নির্দেশ দিয়েছেন। এবং তিনি আসলে বলছিলেন আইনজীবী যে তিনি আসলে এই যে তিনি নিখোঁজের শিকার বা গুমের শিকার হয়েছে তিনি এর বিচার চেয়েছেন আইনজীবী এখানে এসে।
তবে বলা যায় যে এই ম্যাজিস্ট্রেট কোর্টের প্রাঙ্গণটি এই মুহূর্তে উত্তাল অবস্থাতে রয়েছে, যেহেতু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে এখানে নিয়ে আসা হবে, যার কারণে এখানে উপস্থিত গণমাধ্যম কর্মী সহ অনেকে এসেছেন। এবং পুলিশের পক্ষ থেকে আসলে বলা হয়েছে যে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ দুপুরের পরপরইতে তাদের দুজনকে এই আদালত প্রাঙ্গণে নিয়ে আসার কথা রয়েছে এবং কিছুক্ষণ পরে কিন্তু নিয়ে আসা হবে, এমনটাই আসলে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। সাবেক আইনমন্ত্রী এবং সাবেক উপদেষ্টাকে আজ আদালতে তোলা হবে, সে বিষয়ে জানাচ্ছিলেন রাব্বি হোসেন। কোটা সংস্কার আন্দোলনের সময় বাড়ি ও বাড়ির আঙ্গিনায় থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ। বৃহস্পতিবার আদেশ দেবেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার শুনানি করে আদেশের জন্য দিন ঠিক করেন। রিটে গুলির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। এ বিষয়ে 2টি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে 31 জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার জনস্বার্থে এ রিট দায়ের করেন। তিনি রিটে 10 শিশুর নিহতের তথ্য তুলে ধরেছেন। এই পর্যন্ত আমার কাছে যে তথ্য উপাত্ত, 10 জন শিশু এই মায়ের কোলে, পড়ার টেবিলে, ছাদের উপরে, এই জানালা বন্ধ করতে গিয়া, হেলিকপ্টার দেখতে গিয়া তারা গুলিবিদ্ধ হয়েছে। আমার সাবমিশনটা ছিল কোর্টের মধ্যে, আমি এবং গভর্নমেন্টকে 30/7/2024 তারিখে আমি লিগ্যাল নোটিশ ফর জাস্টিস ডিমান্ড দেই। 31 তারিখে আমি এফিডেভিট করি। কোটা সংস্কার আন্দোলনে গুলিতে চোখ হারিয়েছেন অনেকে। শুধুমাত্র গেল কিছুদিনে আন্দোলনে আহত হয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছেন 706 জন রোগী, যাদের মধ্যে অস্ত্রোপচার করাতে হয়েছে 487 জনের। অনেকের চিরতরে হারাতে হয় চোখের আলো। দেলোয়ার দোলনের প্রতিবেদনে বিস্তারিত। আড়াই বছরের সন্তানের ডাকে সাড়া দিলেও তাকে প্রাণ ভরে দেখার শক্তি নেই বাবা জুয়েল মণ্ডলের। পুলিশের ছররা গুলিতে বাঁ চোখ হারিয়ে ক্ষতিগ্রস্ত ডান চোখে পৃথিবীর আলো ফিরবে কিনা সে শঙ্কায় গুনছে দিনক্ষণ। অটোরিকশার চাকা ঘুরলেই জীবনের চাকা ঘুরে এ দম্পতির। তবে আগস্টের 5 তারিখের পর থমকে আছে জীবনের আয় রোজগার। চোখের আলো হারানোর সঙ্গে চরম অনিশ্চয়তায় পড়েছে বাকি জীবন। এখন তো গাড়ি চলিচ্ছে না, এখন গাড়ি চার্জও দেওয়া নেই। এখন সংসার চলার তো যাই রোজগার করতে তাই তো বেকার হয়ে গেছে। এখন ওনার নিজেরই চলাফেরা কষ্ট ধরে ধরে লিয়ে চলায়। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসাদের একটি বড় অংশ শিক্ষার্থী, যারা এখনও তীব্র যন্ত্রণায় দিন পার করছেন। আমার বাম চোখে 3টা গুলি লেগেছে, 2টো অপারেশন করে বের করা হয়েছে, আর একটি গুলি আমার চোখের ভিতরে এখনো আছে। এখনো আমার যন্ত্রণা করতেছে। দোনো চোখেরই মনের পিছনে যে রেটিনা, এই রেটিনা ফাইটে গেছে বুলেটের আঘাতে। ডাক্তার বলছে যে আমি এই চোখ ড্যামেজ, এই চোখে আর দেখবো না। একমাত্র কর্মক্ষম ব্যক্তিদের এমন অবস্থা যেন অন্ধকার নেমে এসেছে এসব পরিবারে। অনিশ্চিত ভবিষ্যৎ তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। নতুন সরকারের কাছে চেয়েছেন জীবিকার নিশ্চয়তা। স্বাধীনতার জন্য কাজ করেছি, দেশের মুক্তির জন্য কাজ করেছি। চিকিৎসা যেন পায়, সেবা যেন পায়, তারা যেন সুস্থ হইতে পারে। যারা এই ছাত্র আছে তাদের তো একটা ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার যেন তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে। ওরা দেখতেই পারে না, তখন তো সরকার কিছু পরীক্ষার মতো কিছু দিবে না, না দিলে আমরা কিভাবে চলবো। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘাতে আহত হয়েছেন এরা। কিছু বুঝে ওঠার আগেই শরীর ও চোখে ছররা গুলি লাগে। কেউ কেউ দৃষ্টি হারিয়েছেন চিরতরে, কেউ বা হয়েছেন মারাত্মক জখম। চোখে জখম বা আঘাতের বাইরেও অনেকের শরীরের অন্যান্য অংশেও আঘাত নিয়ে এ হাসপাতালে এসেছেন, যা সামাল দিতে হিমশিম অবস্থায় পড়তে হয়েছে। হঠাৎ করে একদিনে এত রোগী আসছিল যে আমরা এই সামলানোটা হিমশিম খেয়েছি। আমরা 24 ঘন্টা 11টা টেবিলে
24 ঘন্টা অপারেশন হয়েছে, রাত দিন আমার ডাক্তার যারা আছে সবাই মিলে অপারেশন করেছে। কারো 2 চোখে, কারো 1 চোখে দৃষ্টি হারাবেন। আর চিকিৎসা নেওয়ার পর অনেকেরই দৃষ্টি কিছুটা ইমপ্রুভও করবে। সব যখন বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে রেফার করা রোগীরা আসছেন বলে জানালেন হাসপাতালটির পরিচালক। আমাদের এখানে টোটাল 806 জন রোগী এসেছিল, এর মধ্যে 579 জন রোগীকে আমরা ভর্তি দিয়েছি, আর বাকিগুলো প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। আর অপারেশন আমরা করেছি 487 জন। দেশের ক্রান্তিলগ্নে অধিকার ফিরে পাওয়ার আন্দোলনে এসব যোদ্ধাদের প্রয়োজনে আরও উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবি পরিবারের। দেলোয়ার দুলন, এখন, ঢাকা। প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। তবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল আগের চেয়ে কম। অনেক স্থানে কাজে ফেরেননি শিক্ষকরাও। স্কুলে এসে খুব ভালো লাগছে, বন্ধুদের সাথে খেলা করে খুব ভালো লাগছে। আগের পড়াগুলো সব বাদ, নতুন সিলেবাস ধরে আমাদেরকে নতুন পড়া পড়াচ্ছে। এতদিন পরে আমাদের স্কুলে এসে অনেক আনন্দ হচ্ছে, আমাদের বন্ধুদের সাথে আবার দেখা করতে পেরেছি। এখন তো পরিবেশ স্বাভাবিক হয়েছে, বাচ্চারা পড়ালেখা করতে পারতেছে। যেটা ক্ষতি হয়ে গেছে সেটার জন্য আমাদের বাড়তি ক্লাস নিতে হবে। এ নিয়ে রয়েছে বিস্তারিত, তবে তার আগে এখন দুপুরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরছে কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত, যুক্তরাজ্য ও সৌদি আরব। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করে এই আশ্বাস দেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা, যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক ও সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দোহাইলাম। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো আলাপ হয়নি বলে জানান ভারতীয় হাই কমিশনার। ব্রিটিশ হাই কমিশনার বলেন, শান্তি শৃঙ্খলা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য। আর বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি শ্রমিকদের জন্য পুনরায় ভিসা কার্যক্রম চালু হয়েছে। Willingness to closely work with the new government to fulfill the shared aspirations of our people for peace, security and development. And we also conveyed our intention to engage with the new government to ensure that our partnership benefits the common people in both our countries. So this was basically the discussion, and I also conveyed our appreciation for the role MOFA has played in taking forward our bilateral engagement, and we look forward to working closely with MOFA to advance our relations. We've been deeply saddened by the violence and all the loss of life in recent weeks. We recognise the bravery of the students and many others who, through peaceful protest, called for a different future for Bangladesh. The interim government has the UK's support as it works to restore peace and order, ensure accountability, and chart a peaceful pathway to an inclusive, prosperous and democratic future for the people of Bangladesh. Bangladesh will, inshallah, enjoy and prevail stability and, inshallah, security. You already started to give the visa? Yeah, today we resume issuing the visa. We are issuing regularly more than 5,000 working visa every day. And also we have the authentications progress also coming back. অর্থনীতি নয়, ব্যক্তির স্বার্থকে প্রাধান্য দিয়ে শূন্য করা হয়েছে ব্যাংক খাত। অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে নাগরিক সভায় ব্যাংক ও শিল্প খাত মালিকরা বলছেন, এই সরকার কতদিন থাকবে তার উপর শিল্প ও বাণিজ্যের স্থিতিশীলতা নির্ভর করছে। সাথে আইন শৃঙ্খলা ফেরানো, সরকারি চাকরির বেতন কমিয়ে বৈষম্য কমানো, হেফাজতে থাকা ব্যক্তিদের নাম প্রকাশ, আর্থিক দুর্নীতির বিচার ছাড়াও ভাবমূর্তি পুনরুদ্ধারের মাধ্যমে বিনিয়োগ ফেরানোর পরামর্শ এসেছে সিপিডির নাগরিক সভায়। বিস্তারিত প্রতিবেদনে।
15 বছরে ব্যাংকিং সেক্টর যে চাপে ছিল যা ধারণার বাইরে। অনেকটা আতঙ্কে কেটেছে, পুতুলের মতো ব্যবহার হয়েছে ব্যাংকের দায়িত্বশীল পদ। নাগরিক সভায় এবিবির চেয়ারম্যান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যাংকের পরিস্থিতি তুলে ধরে ব্যবসায়ীরা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্বল্প মেয়াদী পরিকল্পনায় পুনর্গঠন প্রয়োজন। দুর্নীতি, জালিয়াতি আর ইন্টারনেট বন্ধ করে লাখ লাখ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তার ক্ষতিও তদন্ত করার আহ্বান জানান বক্তারা। ব্যাংক লুট করেছে, পাচার করেছে, তারপরে দুর্নীতি দুর্বৃত্তায়ন করেছে, এগুলোর বিচার হওয়া দরকার। তাই তদন্ত করতে হবে, যে ইউনাইটেড নেশনসের সহায়তা নিয়ে আমরা তদন্ত করা। তাই এই তদন্তটা দ্রুততার সাথে শুরু করতে হবে এবং এই তদন্তটা যেন নিরপেক্ষ হয়। বিগত সরকারের সময় একটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিয়ে আয় বৈষম্য তৈরি করার অভিযোগ করে সরকারি চাকরিজীবীদের বেতন কমিয়ে আনার দাবি তোলেন বক্তারা। সুযোগ সুবিধাগুলো তো অপব্যবহার করা হয়েছে আমরা জানি। আমাদের একজন শিক্ষকের বেতন ভাতা কতটুকু, আর সেখানে পাজেরো গাড়ি নিয়ে দৌড়াচ্ছেন কি ডিসি, এসপি, ওসি সবাই। তো এটা কাদের অর্থে, এটা বোধহয় আমাদের একটু বলাটা দরকার আছে আমরা যখন সংস্কারের কথা বলছি। সরকারি স্যালারি কমাতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ইফ রিকোয়ার্ড। কারণ আমি তো ইচ্ছা করলেই প্রাইভেট স্যালারি বাড়াতে পারবো না। এছাড়া শিক্ষা, স্বাস্থ্যর মতো গুরুত্বপূর্ণ খাতের দুর্নীতি ও রাজনীতিকরণ তদন্ত করার দাবি ওঠে নাগরিক সমাজ থেকে। একই সাথে কোনো রাজনৈতিক দল যেন নিজের স্বার্থে রাষ্ট্র কাঠামো ব্যবহার করতে না পারে তার কৌশল তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারকে তাগিদ দেন তারা। শরীফ রাউশন, এখন। হুট করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, রিজার্ভ সংকট দূর করতে গভীরভাবে কাজ করছে সরকার। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, অর্থের অপচয় রোধ করতে কাজ করবে সরকার। আমরা তো দেখবো পলিসির ইফেক্টিভনেস যাতে বাস্তবায়ন হয়। আপনারা অনেকে দেখছেন না, বাস্তবায়ন হয় না, বিভিন্ন কারণ আছে। ডোন্ট ওয়ারি, আমরা যেটা নেব, যতটুকু খেতে পারবো ততটুকু নেব প্লেটে, এবং এটা আমরা ডাইজেস্ট করবো, আমরা বাস্তবায়ন। আপনারা এটা বলেন যে বাস্তবায়ন করা হবে। অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক। ফরেন এক্সচেঞ্জের শর্টেজ আছে আমাদের, এটা অস্বীকার করে লাভ নেই। শর্টেজের কারণে আমাদের কিন্তু যতক্ষণই আমরা হয়তো ইম্পোর্ট করতে পারতাম, আমরা অতক্ষণ ইম্পোর্ট করতে পারছি না, সেটার একটা ইম্প্যাক্ট তো বাজারে থাকবে। তো সেই জিনিসগুলো বাস্তবতাকে স্বীকার করে এই সবগুলো যখন আস্তে আস্তে ইজ আপ করবে, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ কনস্ট্রেন্টটা ইজ আপ করবে, বাজারে যদি চাঁদাবাজিটাকে কমিয়ে দেওয়া সম্ভব হয়, আমরা যদি সাপ্লাই বা প্রোডাকশন এগ্রিকালচার ইনপুটগুলোকে দিয়ে প্রোডাকশনগুলোকে বাড়াতে পারি, তাহলে ধীরে ধীরে আমার মনে হয় 5-6 মাসের মধ্যে আমরা মূল্যস্ফীতিকে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসতে পারবো। এখন দুপুরে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন এখন দুপুর। কোটা সংস্কার ও ছাত্র জনতার আন্দোলন ঘিরে প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘ সময় পর প্রিয় প্রাঙ্গণে ফিরতে পেরে খুশি কোমলমতিরা। তবে স্কুল খোলার প্রথম দিন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। এছাড়া দেশের বিভিন্ন স্থানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকদের উপস্থিতি না থাকারও অভিযোগ এসেছে। সহকর্মীদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। দীর্ঘ বিরতির পর চিরচেনা ধ্বনি, স্কুলের ঘণ্টা বাজতেই যেন প্রাণ ফিরে পায় শিক্ষাঙ্গন। সহপাঠীদের সাথে দেখা, গল্প, আড্ডা আর খেলাধুলায় মুখরিত প্রিয় প্রাঙ্গণ। প্রাথমিক বিদ্যালয় পুরোদমে চালু হওয়ার প্রথম দিনে রাজধানীর স্কুলগুলোতে উপস্থিতি ছিল অনেকটাই কম। ধীরে ধীরে যা স্বাভাবিক রূপে ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে যারা ক্লাসে ফিরেছেন তাদের সবাই ছিল উচ্ছ্বসিত। আমরা অনেকদিন পর স্কুলে আসছি, আমাদের ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে, টিচারদের সাথে দেখা হচ্ছে, ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে। আগে যখন স্কুল বন্ধ ছিল তখন তাদেরকে আমি খুব মিস করতাম। সব অভিভাবকদেরকে জানিয়েছি যে আজ থেকে স্কুল পূর্ণ উদ্যমে খুলবে, তো আশা করি আমাদের 2-1 দিনের মধ্যে আমাদের উপস্থিতি বেড়ে যাবে। আজকে
চট্টগ্রামের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল স্বাভাবিক সময়ের চেয়ে 40 থেকে 50% কম। শিক্ষকরা জানান, পরিস্থিতি বিবেচনায় ছোট শিশুদের স্কুলে পাঠাতে সাহস করছেন না অনেক অভিভাবক। তবে আগামী সপ্তাহ নাগাদ আবারও শ্রেণী কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে মনে করছেন তারা। বন্ধ থাকার কারণে তাদের যে পড়ালেখার ক্ষতি হয়েছে, আমার শিক্ষক বৃন্দ আন্তরিকতার সহিত সেই ঘাটতিটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে। ক্লাসে ফিরতে পেরে খুশি ময়মনসিংহ ও কুমিল্লার কোমলমতি শিক্ষার্থীরা। দীর্ঘ বিরতির পর সহপাঠী ও শিক্ষকদের কাছে পেয়ে উচ্ছ্বসিত সবাই। আমার স্কুলে এসে ভালো লাগছে, আমি বন্ধুদের সাথে পড়ালেখা করেছি। স্কুলে অনেক ভালো লাগে, অনেক ভালো, বন্ধুদের সাথে দেখা হয়েছে, মিসদের সাথে দেখা হয়েছে। এখন তো পরিবেশ স্বাভাবিক হয়েছে, বাচ্চারা পড়ালেখা করতে পারতেছে, আমরা এতেই ভালো। বুধবার নির্ধারিত সময়ে শ্রেণী কার্যক্রম চললেও শিক্ষার্থীদের 1 মাসের পাঠ ঘাটতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস পরীক্ষা সহ নানা উদ্যোগের কথা জানান শিক্ষকরা। ক্লাসে ফিরছে আস্তে আস্তে, তবে ওদের অনেকটা ক্ষতি হয়ে গেছে, যেটা আমরা এখন হয়তো ওদের ক্লাস টাইমটা একটু বাড়াবো, তারপরে মাঝে মাঝে ওদেরকে আরেকটু পরীক্ষা নেব। যেটা ক্ষতি হয়ে গেছে সেটার জন্য আমাদের বাড়তি ক্লাস নিতে হবে, ওইভাবে আর কি পড়াশোনা করতে হবে যেন ওদের সিলেবাসটা শেষ হয়। এদিকে দেশের কিছু প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকদের উপস্থিত না হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে গত 17 জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ফেরদৌস আবির, এখন। ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র রুখে দিয়ে সত্যিকারের বাংলাদেশ গড়তে পারলেই আবু সাইদ সহ সকল শহীদদের আত্মত্যাগ পূর্ণতা পাবে। রংপুরের পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবু সাইদের আত্মত্যাগের জন্যই দ্বিতীয়বার স্বাধীন হতে পেরেছে বাংলাদেশ। এই সময় বিএনপি মহাসচিব আরও বলেন, সীমাহীন দুর্নীতি আর শোষণের কারণে সালমান এফ রহমান এবং আনিসুল হকের এই পরিণতি। দুপুরে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া গ্রামে পৌঁছান মির্জা ফখরুল। প্রথমে আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি, এরপর সাইদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। পরে সেখান থেকে জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত সম্প্রীতি সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। শেষ করছে এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।